আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পেছানোর শঙ্কা শিক্ষামন্ত্রীর। ২১-এর বইমেলা নিয়েও অনিশ্চয়তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী। দেশে করোনায় একদিনে আরও ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,০৬৬ জন। স্বাস্থ্যবিধি না মানায় আবারও বাড়ছে সংক্রমণ, অভিমত বিশেষজ্ঞদের। ঠুনকো ইস্যুতে মাঠ গরমের অপচেষ্টায় লিপ্ত বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। জনগণের কাছে মাফ চেয়ে নিরপেক্ষ নির্বাচন দিতে বললেন মির্জা ফখরুল। মোদির সফরে হবে না তিস্তা চুক্তি, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে থাকছে বিশেষ অনুষ্ঠান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। করোনা সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজনের বিষয়ে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তা সবার আগে। করোনার কারণে গত বছরের ১৭ই মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। কয়েক ধাপে বাড়ানোর পর এ বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। সবশেষ ২৭ ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, ৩০ মার্চ থেকে দেশের সব স্কুল কলেজ খুলে দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল, কিন্তু হঠাৎ করে করোনার মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে নতুন শঙ্কা। বিষয়টি নিয়ে ভাবছেন শিক্ষামন্ত্রীও। টিকা এসে যাওয়াতে আমাদের সবার মধ্যে হয়তো কিছুটা শৈথিল্যের একটা ভাব দেখা গিয়েছিল। আশা করি এই যে একটু বাড়ছে, তাতে সবাই আবার সচেতন হয়ে সকলেই অনেক ভালোভাবে, অনেক পাকাপোক্তভাবে স্বাস্থ্যবিধি মানবেন এবং এটি বাড়বে না। আগামী কয়েকদিনের মধ্যে করোনা পরিস্থিতি আরও খারাপ হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার তারিখ আবারও পরিবর্তন হতে পারে বলে আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। যদি এই ঊর্ধ্বগতিটা অব্যাহত থাকে, আমরা অবশ্যই এই পর্যবেক্ষণের ভিত্তিতে এবং জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে, পুনর্বিবেচনা করবে যে এই তারিখটি কি এই ৩০-এই থাকবে নাকি এটি পরিবর্তন হবে। এদিকে করোনার সাম্প্রতিক অবস্থা বিবেচনায় শনিবার টেকনিক্যাল কমিটির বৈঠক হবার কথা রয়েছে। বৈঠকের পর শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে ২১-এর বইমেলা নিয়ে। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ জানিয়েছেন, সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। এখনো পর্যন্ত সিদ্ধান্ত বইমেলা হবে, তবে মহামারী পর্যায়ে গেলে বন্ধের মতো সিদ্ধান্ত আসতে পারে। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা জানান। তিনি জানান, ১৫ই মার্চ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক হবে। এই কদিনে সংক্রমণের হার সহ সবকিছু বিবেচনায় নিয়ে ওই দিন সিদ্ধান্ত নেওয়া হবে। মাস্ক ছাড়া কেউ মেলায় ঢুকতে পারবেন না। প্রবেশপথ থাকবে ১২টি। প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হবে। এবছর থেকে রমনা এলাকা দিয়েও বইমেলায় ঢুকতে পারবেন দর্শনার্থীরা। ১৮ই মার্চ থেকে শুরু হতে যাওয়া বইমেলার পরিসর ১/৩ বাড়ছে। ৫২২টি প্রতিষ্ঠান স্থান বরাদ্দ পেয়েছে। স্টল থাকবে ৮০৮টি আর প্যাভিলিয়ন থাকবে ৩৩টি। ঝড় বৃষ্টির আশঙ্কাও করছে কর্তৃপক্ষ। সে কারণে এবছর ৪টি অস্থায়ী শেল্টারের ব্যবস্থা করা হচ্ছে। এবছর মেলা চলবে ১৪ই এপ্রিল পর্যন্ত। সংক্রমণ বাড়াটা খুব উদ্বেগের কারণ হয়েছে। আপনারা জানেন যে মার্চের ৩০ তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ছিল। এখন এটি নিয়েও একটি শঙ্কা তৈরি হয়েছে। আমরা আসলে একটু কিছুটা আতঙ্কিতই বলতে পারি। এখন তো ধরেন আমরা একটা সিদ্ধান্ত হয়ে গেছে, এখন একেবারে আবার যদি সে আগের মতো মহামারী আকারে দেখা যায়, তাহলে তো একটা সিদ্ধান্ত নিতেই হবে আমাদেরকে। ভাবতে আগে তো জীবন, আগে জীবন, তারপরে হলো বইমেলা। দেশে করোনা ভাইরাসে একদিনে মারা গেছেন আরও ১৩ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৫১৫ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৪ ঘন্টায় ১৬,১১১ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ১,০৬৬ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৫৫,২২২ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,২৫২ জন। সুস্থতার মোট সংখ্যা দাঁড়ালো ৫,০৯,১৭২ জনে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.১২, সুস্থতার হার ৯১.৭১ এবং মৃত্যুর হার ১.৫৩%।
স্বাস্থ্যবিধি না মানার কারণে দেশে করোনা সংক্রমণ আবারও বাড়ছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এজন্য টিকা নেয়ার পরও সবাইকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা। যুক্তরাজ্যে শনাক্ত করোনা ভাইরাসের নতুন ধরন বাংলাদেশে পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যুক্তরাজ্য ফেরত প্রবাসীদের কঠোর কোয়ারেন্টিনে রাখারও তাগিদ দিয়েছেন তারা। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস শনাক্তের 1 বছরের মাথায় বাংলাদেশে এর সংক্রমণ আবার বাড়ছে। গত 8 মার্চ থেকে প্রতিদিন 1000-এর বেশি নতুন রোগী শনাক্ত হচ্ছে। হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠাও বাড়ছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় মানুষের মধ্যে মাস্ক ব্যবহার অনেক কমেছে। সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনাও মানুষ আর আগের মতো মানছেন না। এর প্রসঙ্গে স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা, করোনা টিকা আসার পর মাস্ক ব্যবহার সহ অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ না করার কারণে এর প্রকোপ বাড়ছে। আমার ধারণা নতুন কোনো ভেরিয়েন্ট আমাদের বর্তমান যে করোনা সংক্রমণটা বাড়ছে এই জন্য এটা কারণ নয়। আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার যে শিথিলতা, বিশেষ করে বদ্ধ ঘরে আমরা অনেক মানুষ সংক্রমিত হচ্ছি, এবং টিকা নেওয়ার পরে আমাদের শিথিলতা, টিকা নেওয়ার পরেও তাকে স্বাস্থ্যবিধি মানতে হবে দুটো কারণে। কারণ টিকা নেওয়ার পরপরই তাদের প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে না, দ্বিতীয় ডোজ নেওয়ার 2 সপ্তাহ পরে পরিপূর্ণ প্রতিরোধ ক্ষমতাটা হয়। করোনা প্রকোপ বাড়ার পাশাপাশি যুক্তরাজ্যে শনাক্ত করোনা ভাইরাসের নতুন ধরনও বাংলাদেশে শনাক্ত হয়েছে। করোনার নতুন ভেরিয়েন্ট ঠেকাতে যুক্তরাজ্য ফেরত প্রবাসীদের কোয়ারেন্টিনের সময় আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। আমরা জানি বাংলাদেশে আসলে হোম কোয়ারেন্টাইন এটি নামকে ওয়াস্তে, এটি মানুষ পালন করে না। আমাদের প্রস্তাব থাকবে 2 সপ্তাহই তাদেরকে হোটেল কোয়ারেন্টাইনে রাখা হোক, এর আগে যেন ছাড়া না হয়। এবং সাউথ আফ্রিকা থেকে যারা আসবে, ব্রাজিল থেকে আসবে, অথবা ওইসব দেশ স্পর্শ করে যারা বাংলাদেশে আসবে, সবাইকেই অন্তত 2 সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখা হোক। করোনা টিকা নেয়ার পরও 30% লোকের সেটা কার্যকর হবে না। এমন বাস্তবতা মেনে সবাইকে করোনা টিকা নেয়ার ব্যাপারে আগ্রহী করতে আরও বেশি সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঠুনকো ইস্যু নিয়ে মাঠ গরমের অপচেষ্টা করছে বিএনপি। দলটির নেতারা এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি করলেও তাদের চেয়ারপারসনই বলেছিলেন, পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়, তাই তত্ত্বাবধায়ক সরকারের দাবি অবান্তর। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। শুক্রবার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নেতাকর্মীদের চাঙ্গা রাখতেই আন্দোলনের মৌসুমি হাঁকডাক দেয় বিএনপি। তিনি আশ্বস্ত করেন, সময় হলে নির্বাচন হবে, এ নিয়ে কাউকে দাবি করতে হবে না। এখন তারা আবারও তত্ত্বাবধায়ক সরকারের পুরানো গান গাইতে শুরু করেছে। আমি বিএনপিকে তাদের দলীয় প্রধান বেগম জিয়ার কথা স্মরণ করিয়ে দিতে চাই। তিনি বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া কেউই নিরপেক্ষ নয়। তত্ত্বাবধায়ক সরকারের ধারণা অবান্তর। বিএনপি নেতারা নিশ্চয়ই একথা ভুলে যাননি। কোনো জুৎসু ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি ঠুনকো ইস্যু নিয়ে মাঠ গরমের অপচেষ্টা করছে। রাজনৈতিক দল হিসেবে গুজব ও অপপ্রচারই বিএনপির একমাত্র ভরসা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সরকার যে কোনো আইন প্রণয়ন করে জনস্বার্থে, গুজব এবং অপপ্রচারই তাদের একমাত্র পুঁজি। সেজন্যই বিএনপি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরোধিতা করে প্রকারান্তরে আধুনিক প্রযুক্তিরই বিরোধিতা করছে। ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধে শেখ হাসিনা সরকার এরই মধ্যে কঠোর নির্দেশনা দিয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জনগণের প্রতি সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। মির্জা কাদেরের প্রতিপক্ষ নোয়াখালীর কোম্পানিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এদিকে 2 গ্রুপের সংঘর্ষে নিহত আলাউদ্দিনের পরিবারের মামলা না নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার। সংবাদ সম্মেলনে নিহতের ছোট ভাই এমদাদ হোসেন জানান, মামলার এজাহারে প্রথমে মির্জা কাদেরের নাম থাকায় আপত্তি জানায় পুলিশ। শুক্রবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিজানুর রহমান বাদলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বৃহস্পতিবার জেলা শহর থেকে তাকে আটক করা হয়। পরে পৌরসভা ভবনে হামলা, ভাঙচুর, গুলি, নাশকতা সহ 4টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
19 ফেব্রুয়ারি কোম্পানিগঞ্জের চাপরাশিরহাট বাজারে কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। 9 মার্চ বসুরহাটে পৌরসভা চত্বরে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান যুবলীগ কর্মী আলাউদ্দিন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত সহ দোষীদের বিচার চেয়েছেন বসুরহাটের পৌর মেয়র আব্দুল কাদের মির্জা। কোম্পানিগঞ্জ বসুরহাটের পরিস্থিতি এখনো থমথমে, বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। সুষ্ঠু তদন্তে যদি আমি আমার কোনো অনুসারী অন্যায় করে থাকি, এই অপরাধের সাথে জড়িত থাকি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিজের ঘরে আগে শিক্ষা দিতে ওবায়দুল কাদেরকে পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগকে বাঁচাতে চাইলে দেশের মানুষের কাছে মাফ চেয়ে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে আহ্বান জানান তিনি। জাতীয়তাবাদী কৃষক দলের জাতীয় কাউন্সিলটি হয় মহানগর নাট্যমঞ্চে। বিএনপি মহাসচিবের মতে দেশ এখন এক কঠিন সময়ে, জনগণের উপর চালানো হচ্ছে নির্যাতন। কৃষকরা পণ্যের সঠিক মূল্য পাচ্ছে না, কৃষি উপকরণ, সার, বীজ কোনো কিছুর দাম কমানো হয়নি। নোয়াখালীর বসুরহাট ও আব্দুল কাদের মির্জা প্রসঙ্গেও কথা বলেন মির্জা ফখরুল। প্রতিদিন তিনি বিএনপিকে সবক দেন, শিক্ষা দেন। আরে আপনি আপনার নিজের ঘরকে আগে শিক্ষা দেন। আপনার ভাই কাদের মির্জা সাহেব যে সমস্ত কথা আপনার সম্পর্কে বলে, আপনাদের দলের নেতাদের সম্পর্কে বলে, সেটার পরে আপনাদের থাকার কথা না, পদত্যাগ করা উচিত। আপনারা নিজের ঘরে নিজেরা মারামারি করে, দলাদলি করে আপনারা ইতিমধ্যে দুজনকে হত্যা করেছেন, একজন সাংবাদিক আর একজন রাজনৈতিক কর্মীকে। কোনো বিচার নাই, কোনো বিচার নাই। বন্ধুগণ, এটাই সমগ্র বাংলাদেশের চিত্র। পাকিস্তানের হানাদার বাহিনীর মতো এখনও নির্বিচারে বিরোধী নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান তিনি। আওয়ামী লীগকে যদি বাঁচাতে চান তাহলে অবিলম্বে এই জন্য মাপ চেয়ে, যা আপনি করেছেন তার জন্য মাপ চেয়ে দেশের মানুষের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করেন, পদত্যাগ করেন, নতুন নির্বাচন দিন, নির্বাচন কমিশনের নতুন নির্বাচন কমিশন, নতুন সরকার আসুন, নতুন পার্লামেন্ট আসুন। বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ আরও 6 মাস বাড়ানো হলেও তিনি এখনও গৃহবন্দী বলে দাবি করেন মির্জা ফখরুল। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপিকে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার বিকেলে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নতুন তালিকাভুক্ত শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। খালেদা জিয়ার সাজা স্থগিতের জন্য প্রধানমন্ত্রীর প্রতি দলটির কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আশা করেন মাদক ও জঙ্গিবাদ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দয়াপরবশ হয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 5 রাষ্ট্র ও সরকার প্রধানের অংশ নেয়া দেশের কূটনীতিতে বড় অর্জন। তবে নরেন্দ্র মোদীর সফরে তিস্তা বা কোনো চুক্তি হবে না বলে জানান তিনি। সুবর্ণ জয়ন্তীর পাশাপাশি নরেন্দ্র মোদী গোপালগঞ্জ, সাতক্ষীরা সহ কয়েকটি প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন অনুষ্ঠানে যাবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। রাজধানীর একটি হোটেলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। জানান 17 থেকে 26 মার্চ পর্যন্ত নেপাল ও মালদ্বীপের প্রেসিডেন্ট এবং ভুটান ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আমরা তো খুবই আনন্দিত। এই শোজ দি হাইট অফ ডিপ্লোম্যাটিক ম্যাচুরিটি অ্যান্ড অ্যাচিভমেন্ট। অনেকে আমাকে জিজ্ঞেস করেন কি এমইউ সই করবেন। দিজ আর ইররিলেভেন্ট। এরা সব আমাদের সাথে একাত্ম হয়ে আমাদের স্বাধীনতা দিবস, স্বাধীনতার স্বর্ণ জুবিলি এবং আমাদের বঙ্গবন্ধু শতবার্ষিকী উদযাপনে আসছেন। এইটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া।
মোদির সফরে কোনো চুক্তি হবে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ তা চায়ও না, কারণ সফরটি হবে শুধুই আনন্দ উল্লাসের। উই উইল ম্যানেজ। এটা তো আপনি জানেন, আমাকে কেন প্রশ্ন করছে? 30টা চুক্তি তো হয়ে গেছে 10 বছর আগে, এটা বাস্তবায়ন হয় নাই। বাস্তবায়ন হয় তাদের সমস্যা আছে, উই আন্ডারস্ট্যান্ড। আমরা তো বোকা লোক নাই, আপনিও বোকা না। হ্যাঁ, কেন হচ্ছে না, ইউ নো ইট। সুতরাং এইগুলো নিয়ে খামোখা আপনি ইয়ে করছেন কেন? উনি আমাদের প্রত্যন্ত অঞ্চলেও যাবেন, সাতক্ষীরায় যাবেন, আপনার গোপালগঞ্জে যাবেন, টুঙ্গিপাড়ায় যাবেন, কি বলে যে এটা ওরাখান্দিতেও যাবেন। হ্যাঁ, চিন্তা করেন, একটা আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, তার সরকার প্রধান এই সব জায়গায় ঘুরে বেড়াবেন। আমাদের জন্য এটা বিরাট আনন্দ। এরপরে কি চান আপনারা? সুবর্ণ জয়ন্তীতে ভিডিওতে শুভেচ্ছা বার্তা দেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 10 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে 17 থেকে 26 মার্চ হবে এই অনুষ্ঠান, যেখানে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। তিনি জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আয়োজন একসঙ্গে চলবে, তবে করোনার কারণে সীমিত পরিসরে হবে এই অনুষ্ঠান। প্যারেড গ্রাউন্ডে 10 দিনের মধ্যে 5 দিন সরাসরি প্রোগ্রাম হবে, বাকি 5 দিন হবে রেকর্ডেড। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই অনুষ্ঠানে অংশ নেবেন। 26শে মার্চের অনুষ্ঠানে সরাসরি অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। তারা অনেক আয়োজন করবে এবং আমরা সেভাবে তাদেরকে বলেছি যে তাদের সচিব সাহেব এসেছেন, তথ্য মন্ত্রণালয়ের সচিব সাহেব এসেছেন আমাদের এখানে। পরিস্থিতি সার্বিকভাবে বিবেচনা করে 10 দিনের কর্মসূচির কথা চিন্তা করা হলো এবং সেটাও চিন্তা করা হলো যে জনসমাগমকে সীমিত করে করা। তো এবারে আমরা সবাইকে সম্পৃক্ত করব, কিন্তু সেই সম্পৃক্তটা হবে সারা বাংলাদেশে, কিন্তু এলইডি বা অন্যান্য মাধ্যমে মানুষ দেখতে পারবে, টেলিভিশনে দেখতে পারবে, অন্যান্য মাধ্যমে দেখতে পারবে এবং সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা সেভাবে সম্প্রচার করব। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে যেসব দেশ মিয়ানমারের বিপক্ষে ভোট দেয়নি সেসব রাষ্ট্রপ্রধানদের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র অধিকার পরিষদের ভারতের আগ্রাসন বিরোধী বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি। ডাক্তার জাফরুল্লাহ আরও বলেন, ভারতে মুসলিম নিধনের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়া উচিত। তার মতো সাম্প্রদায়িক ব্যক্তি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দাওয়াত পেতে পারে না। বলেন, ভারত কখনোই বাংলাদেশের নিঃস্বার্থ বন্ধু ছিল না। স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশকে সিকিম বানাতে চেয়েছিল বলে অভিযোগ করেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এ সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, নরেন্দ্র মোদীকে কোনোভাবেই বাংলাদেশে আসতে দেয়া হবে না। কাদেরকে দাওয়াত দিচ্ছেন? যারা একজনও আমাদের রোহিঙ্গা সমস্যায় জাতিসংঘে আমাদের পক্ষে ভোট দেয় নাই, তারা অ্যাবস্টেইন করেছে। এই জাতীয় জিনিস আপনি কেন করছেন? এই ভুল, এই মহাভুল। আপনাকে পিতাকে অপমান, আমার দেশবাসীকে অপমান, আমাদেরকে আপনাকে আমরা বাঁচাতে পারবো না। অনুগ্রহ করে এখনই নিজকে সংশোধন করেন, ক্ষুদ্র স্বার্থের জন্য বৃহত্তর জাতীয় স্বার্থকে বিসর্জন দেবেন না। স্বাধীন করো, স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। দুর্নীতি বাংলাদেশের জন্য এক কালব্যাধি আর দেশের রাজনীতির এক মারণাস্ত্র। প্রতিটি নির্বাচনেই দুর্নীতি দমনে প্রতিশ্রুতি দিয়েছে রাজনৈতিক দলগুলো। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির বৈশ্বিক ধারণা সূচকে বরাবরই ওপরের দিকে থাকে বাংলাদেশের নাম। দুর্নীতি দমন ব্যুরো থেকে গঠিত হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক, কিন্তু কাজের কাজ কতটা হয়েছে? দুর্নীতির হ্রাসকে টেনে ধরা সম্ভব হয়েছে? এমন প্রশ্নের জবাবে হতাশার কথাই শোনালেন দুর্নীতি বিরোধী আন্দোলনের নেতা ও বিশেষজ্ঞরা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার যখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে ব্যস্ত, তখন একটি চক্র ব্যস্ত ছিল তাদের ভাগ্য তৈরিতেই। বৈধ অবৈধ কোনো কিছুর তোয়াক্কা না করে তারা মরিয়া হয়ে উঠে অর্থ উপার্জনে। বঙ্গবন্ধু নিজেও দুর্নীতির ব্যাপারে ছিলেন সোচ্চার। 1 নম্বর কাজ হবে যে দুর্নীতিবাজদের বাংলার মাটিতে উৎখাত করতে হবে। আমরা আপনাদের সাহায্য চাই। এমন আন্দোলন করতে হবে যে ঘুষখোর, যে দুর্নীতিবাজ, যে মুনাফাখোর, যে আমার জিনিস বিদেশে চালান দেয়, তার সামাজিক বয়কট করতে হবে। এই কথা মনে রাখতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর পথে বাংলাদেশ, কিন্তু দুর্নীতি আছে আগের মতোই, বরং বেড়েছে এর আকার আর আকৃতি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পরিচালিত 2020 সালের দুর্নীতি ধারণা সূচকে 180টি দেশের মধ্যে তালিকার নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান 12তম। রাষ্ট্রীয় পর্যায়ে সরকারি কেনাকাটা, জনবল নিয়োগ, ছোট বড় কিংবা মেগা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে দুর্নীতির ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, পুলিশ, বিচার বিভাগ সহ সেবা খাতের প্রতিটি ক্ষেত্রে এটা ওপেন সিক্রেট। নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী বাংলাদেশ যদি মোটামুটি মধ্যম পর্যায়ে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে জাতীয় আয় প্রবৃদ্ধি 2 থেকে 3% হারে বেশি বৃদ্ধি পেত বলে ধারণা করা হয়। অর্থাৎ দুর্নীতির ক্ষতি অনেক বেশি প্রকট। স্বাধীনতার পরবর্তী সময় কালোবাজার, সরকারি পর্যায়ে ছোট ও মাঝারি সারির কর্মচারীরা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানালেন দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান। আর তা ব্যাপক হতে থাকে সামরিক সরকারের আমল থেকে। সামরিক শাসকরা প্রথম দিকে দুর্নীতির বিরুদ্ধে খুব সোচ্চার ছিলেন, কিন্তু যখনই তারা সিভিলিয়ান ড্রেস পরে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেন, তখন তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। স্বাধীনতার সময় দুর্নীতি ছিল, কিন্তু সে সময়ে মানুষের নৈতিকতা অনেক ভালো ছিল, যার ফলে দুর্নীতিগ্রস্ত যদি কেউ থাকতো, সে সময়ে পাড়া মহল্লায় তাকে খুব সুনজরে দেখা হতো না। ধীরে ধীরে দেশে ব্যাংক, বিমা ও শিল্প কারখানা বৃদ্ধি, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ অর্থনীতির খাত বাড়তে থাকে দুর্নীতির ব্যাপকতাও। বিগত 10 বছর হলমার্ক, বেসিক ব্যাংক, ডেস্টিনি দুর্নীতি কিংবা ক্যাসিনো কর্মকাণ্ডের কারণে দুর্নীতিবাজদের নিয়েছিল নানা আলোচনা সমালোচনা। সর্বশেষ পিপলস লিজিং সহ নানা কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে 3.5 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছেন পিকে হালদার। দুদক পুরোপুরি স্বাধীন নয় উল্লেখ করে নিজেদের সীমাবদ্ধতা তুলে ধরেছেন সংস্থাটির সদ্য বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আপনাদের বুঝতে হবে যে আমরা একেবারে স্বাধীন, আমরা যে স্বাধীন তা নই। আমাদের উপরে মহামান্য আদালত রয়েছে, আদালতে আমাদেরকে জবাবদিহি করতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে থাকে দুর্নীতিবাজরা। আইনি কাঠামোর দুর্বলতা ও বিচারের দীর্ঘসূত্রতায় দুর্নীতির মামলার বিচারে সময় বেশি লাগছে। রাজনীতি এবং দুর্নীতি কোনো কোনো সময় দেখা যায় এর মধ্যে একটা নিবিড় সম্পর্ক স্থাপিত হয়েছে। আমাদের বিচার প্রক্রিয়া এতই দীর্ঘসূত্রিতায় ভোগে এবং বিচার আইন আদালতে যারা বড় বড় আইনজীবী, তারা সবসময় দুর্নীতি পরায়ণদের পক্ষে কাজ করে। দুর্নীতির একটি পরিণতি হচ্ছে দেশ থেকে অর্থ পাচার। বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে যাচ্ছে বিদেশে। এ নিয়ে প্রায় উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন। পণ্য আমদানি রপ্তানির আড়ালে তৈরি পোশাক মালিকদের প্রতি বছর 64,000 কোটি টাকার বেশি বিদেশে পাচারের অভিযোগ তদন্ত শুরু করেছে দুদক। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দ্রব্যমূল্যের লাগাম যেন কিছুতেই টানা যাচ্ছে না। চাল, তেল, আলু, পেঁয়াজ, গরু ও মুরগির মাংস সহ প্রায় সব নিত্যপণ্যের দামই চড়া। অসহায় অবস্থা সাধারণ মানুষের। মুরগির দাম বেশ কিছুদিন থেকেই চড়া। শুক্রবারে রাজধানীর বাজারে এতে আরও বাড়তি মাত্রা। বিশেষ করে সোনালী মুরগির দর আকাশ ছুঁই। সোনালী পাকিস্তানি যেটা, সেটা হচ্ছে 380 থেকে 400 টাকা পার কেজি, আর ব্রয়লার হচ্ছে 155-60। লাল লেয়ার যেটা, সেটা হচ্ছে 220 টাকা 200 টাকা এরকম, আর দেশি হচ্ছে 480 থেকে 500 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। বিয়ে পিকনিক দোনোটাই আপনার বাইরে গেছে, আর অর্ডারটা বেশি পড়ে আমাকে, এই জন্য মুরগির দামটা বেশি। বেড়েছে গরুর মাংসের দামও। আজকে প্রায় 1-1.5 মাস ধরে গরুর দাম খালি বাড়তেই থাকে। এই যে কী কারণে
বাড়ে, দেশে গরু খুব কম। প্রায় সব ধরনের চালের দাম কম বেশি বাড়তির দিকে। ব্যবসায়ীরা দুষছেন আমদানিকারকদের। গত 23 তারিখে আমরা মন্ত্রী মহোদয়ের সাথে মিটিং করছি সচিবালয়। ইম্পোর্টাররা বলতে আছে সামনে 1.5 মাস সিজন আছে, 1.5 মাস সিজনের মধ্যে যদি তারা চাল আমদানি করে, যদি বিক্রি করে না পারে, সিজনে আসলে তো তাদের লস হবে। এই জন্য তারা আমদানি করতে চায় না। মিলারদের একই কথা, যে 1 কেজি চালের দাম যদি 60-62 টাকা হয়, 1 কেজি পেঁয়াজের দাম যদি 50 টাকা হয়, 1 কেজি ডালের দাম যদি 105 টাকা হয়, 1 কেজি চিনির দাম যদি 75 টাকা হয়, 1 কেজি ছোলার দাম 80 টাকা হয়, 1 কেজি খেসার ডাল 90 টাকা, এভাবে মানুষ কীভাবে কিনবে? পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। আমদানি না থাকায় বাড়ছে পেঁয়াজের দাম। আলুর দামও বাড়তে পারে এ শঙ্কায় চলছে কোল্ড স্টোরেজে মজুদের প্রতিযোগিতা। কোলেস্ট্রল নিতে আছে, মনে আমার আলু আছে না, আমি আলুটা টাকা আনবো না, আমি আলুটা কোলেস্ট্রল দিয়ে দেবো। এর আগে পেঁয়াজের দাম কম ছিল, 36-37 টাকা কেজি ছিল, এখন বর্তমানে 42 টাকা কেজি। আমদানি রপ্তানি হলে মনে করেন আল্লাহ দেন, মালিক সে যদি ভালো আল্লাহ দেয় তাহলে আশা করা যায় যে হয়তো দামটা কমবে। মৌসুম শেষ হয়ে আসায় শীতের সবজির আমদানি কম, দামও বেশি। এর বাইরে নতুন ওঠা সজনের ডাঁটা, পটল ও ঢেঁড়সের দামও চড়া। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। কুষ্টিয়া এসপি অফিসে সংবাদ সম্মেলনে যমুনা টিভির জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন লালনের ওপর হামলা ও নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় জেলা ও পুলিশ প্রশাসনের সকল সংবাদ বয়কটের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। শুক্রবার সকালে কুষ্টিয়া প্রেস ক্লাব মিলনায়তনে সভাপতি গাজী মাহবুবের সভাপতিত্বে জরুরি সভায় সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকদের প্রতিবাদী মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় কুষ্টিয়া প্রেস ক্লাব, কুষ্টিয়া এডিটর্স ফোরাম, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাব ও জেলা টেলিভিশন ক্যামেরা পার্সন অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্তে অনড় থাকার ঘোষণা দেন সাংবাদিকরা। প্রভাবশালী মহলের রক্তচক্ষু উপেক্ষা করে সত্য সংবাদ প্রকাশ ও প্রচারের প্রত্যয় জানান তারা। কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় দগ্ধ আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক ও বার্ন ইউনিটের চিকিৎসক নজরুল ইসলাম জানান, বাস দুর্ঘটনায় দগ্ধ হয়ে বৃহস্পতিবার রাতে 18 জন ভর্তি হয়েছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে শুক্রবার 14 জনকে রিলিজ দেওয়া হয়েছে। তবে আইসিইউতে চিকিৎসাধীন গোলাম হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে 31% পুড়ে গেছে। এছাড়া আরও 2 জন শেখ হাসিনা বার্ন ইউনিটের ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। ঢাকা থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরের মতলবগামী যাত্রীবাহী বাসটি বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার গৌরীপুরে পৌঁছলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে যায়। ঘটনাস্থলে মারা যান 2 জন। এই ঘটনায় চালক সহ 2 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গ্যাস থেকে বাসে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে পুলিশ। 6 জন ছিল, আমরা সর্বমোট 18 জন রোগীকে রিসিভ করি এবং এর মধ্যে 14 জন রোগীকে আমরা প্রাথমিক সেবা দিয়ে আমরা তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। বাকি যে 4 জন পেশেন্ট, তার মধ্যে 1 জন রোগীর অবস্থা আশঙ্কাজনক। আমরা তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছি এবং ওনার শ্বাসনালীতেও বার্ন আছে। আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্মাণের শুভ মহরত হয়েছে। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিসিআরএ এর সভাপতি অভি চৌধুরী। উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ও এটিএন এন্টারটেইনমেন্ট লিমিটেডের পরিচালক অনন্যা রুমা সহ অন্যরা। বাংলাদেশ বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেম অব মেডিসিন এর নির্বাচনে বিজয়ী সম্মিলিত ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক পরিষদ সমর্থিত প্রার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার। সভাপতিত্ব করেন ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক পরিষদের সভাপতি ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া। পাবনার কাশীনাথপুরের মির্জাবাড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। বরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাইনি, শিশু, ডায়াবেটিস ও সাধারণ রোগীদের এ সেবা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল সালাম, মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী ও ব্যাংকের উত্তরাঞ্চলের আঞ্চলিক প্রধান মঞ্জুরুল আহসান শাহ। এতে প্রায় ৩,৪৬৫ জন রোগীর চিকিৎসা সহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং 612 জন চোখের রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করা হয়।
নরসিংদী জেলা সমিতি ঢাকার মিলন মেলা হয়েছে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনা রশিদ, ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল, সমিতি সাধারণ সম্পাদক শাহ আলম সহ অন্যরা। সভাপতিত্ব করেন মোহাম্মদ মুসলেউদ্দিন। রাজধানীর মিরপুর DOHS এলাকায় যাত্রা শুরু করল দেশের অন্যতম রিটেল চেইন শপ স্বপ্ন। সকালে নর্থ কালচি রোডের এ আউটলেট উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রাখা হয় মাসব্যাপী আকর্ষণীয় অফার। উপস্থিত ছিলেন সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের পক্ষ থেকে চিফ ফিনান্স অফিসার জহিরুদ্দিন, চিফ টেকনোলজি অফিসার আবু নাসের মোহাম্মদ সোয়েব, ডিজিটাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ফাহিম নাজামুস সাকিব, স্বপ্নের হেড অব বিজনেস এক্সপেনশন জহিরুল ইসলাম সহ অন্যরা। মুজিব বর্ষে এসো মিলি প্রাণের উচ্ছ্বাসে এই স্লোগানে কুয়েট প্রাক্তন ছাত্রলীগের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর IEB সদর দপ্তরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুজ্জামান, মোহাম্মদ শাহাদাত হোসেন, সেলিমুজ্জামান শিকদার, মোহাম্মদ মতিউর রহমান ও মোহাম্মদ আলী আক্তার হোসেন। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF এর সদস্যদের শিশুদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করতে উদ্যোগ নিয়েছে সংগঠনটি। তার অংশ হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংগঠনের সদস্যদের সন্তানদের ক থেকে গ 3টি গ্রুপে গল্প বলা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার ERF কার্যালয়ে পুরস্কৃত করা হয় বিজয়ীদের। পুরস্কার তুলে দেন ERF সভাপতি শারমিন রিনভি, জুরি বোর্ডের সদস্য, বাংলাদেশ টেলিভিশনের শিল্প নির্দেশক বিভাগের প্রধান মীর আহসানুল আলম ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার নগর সম্পাদক কাউসার রহমান। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব BRB কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনার সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পেছানোর শঙ্কা শিক্ষামন্ত্রীর। 21-এর বইমেলা নিয়েও অনিশ্চয়তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী। দেশে করোনায় একদিনে আরও 13 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1066। স্বাস্থ্যবিধি না মানায় আবারও বাড়ছে সংক্রমণ, অভিমত বিশেষজ্ঞদের। ঠুনকো ইস্যুতে মাঠ গরমের অপচেষ্টায় লিপ্ত BNP, মন্তব্য ওবায়দুল কাদেরের। জনগণের কাছে মাফ চেয়ে নিরপেক্ষ নির্বাচন দিতে বললেন মির্জা ফখরুল। মোদির সফরে হবে না তিস্তা চুক্তি, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে থাকছে বিশেষ অনুষ্ঠান। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।